আসসালামু আলাইকুম। একটি অত্যন্ত দুঃখজনক বিষয় এবং সেনসিটিভ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। নিজের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা, যাদেরকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করা হয়, তারাই যখন হত্যাকারী হয়ে দাঁড়ায়, তখন সমাজ স্তব্ধ হয়ে যায়। গত ৮ জুলাই খুলনা নগরীর প্রান্তিক আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ১৬ বছরের এক কিশোরীর লাশ। আপনারা নিশ্চয়ই জানেন, লাশ প্রথমে পরিচয় না মিললেও মাত্র ৩৬ ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সেটা উন্মোচন করেছে। একটি হাড়হিম করা সত্য ঘটনা। নিজের মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে দিয়েছিল স্বয়ং তার বাবা ও মা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আছে আমি ফরহাজউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আলোচনাতে আমরা শুধু এই নির্মম ঘটনার বিস্তারিতই জানব না, বরং এই ঘটনার সাথে জড়িত আইনি দিকগুলো, অর্থাৎ দণ্ডবিধির ৩০২ ধারা খুনের সংজ্ঞা এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইনের চোখে কতটা গুরুত্বপূর্ণ তা সহজ ভাষায় বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন প্রথমে আমরা সংক্ষেপে আজকের এই ঘটনাটি একটু জেনে নিই। গত ৮ জুলাই রাত ৯টার দিকে খুলনা সদর থানার যে প্রান্তিক আবাসিক এলাকার আমরা জানতে পেরেছি গণমাধ্যমে যে ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বস্তাটি খুলে এক অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার করে। তো মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, শুনেছি। প্রাথমিকভাবে পরিচয় না পাওয়ায় পিবিআই, সিআইডি সহ বিভিন্ন সংস্থা তদন্তে নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করা হয়। পরিচয় না পেয়ে ১০ জুলাই পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তো প্রিয় দর্শক, কিন্তু মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় এবং নিহত কিশোরীর নামটিও ওনারা জানতে পারে। তার বয়স ১৬ বলে পুলিশ জানতে পারে এবং সেটি গণমাধ্যমে সেটি বলা হয়েছে। তো সে সোনারাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা জনৈক মোহাম্মদ আলী হোসেন আকাশ এবং আরিফা ইয়াসমিন সীমার মেয়ে। পুলিশ যখন নির্জনার বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে প্রথমে পুলিশকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেন, কিন্তু পুলিশের কোয়েশ্চেনের মুখে এক পর্যায়ে তিনি ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে তারা নিজেরাই নিজেদের মেয়েকে হত্যা করেছেন। কেন হত্যা করেছেন? পুলিশের ভাষ্যমতে নির্জরার বিভিন্ন ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এ নিয়ে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে তার বাবা ভিকটিমের মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে গণমাধ্যমে কিন্তু সেটি প্রকাশ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিমের মৃত্যু হলে বাবা মা দুজনে মিলে লাশটি বস্তায় ভরে অন্য এলাকায় ফেলে দিয়ে আসেন, যেন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করা যায়। কিন্তু এবার আসা যাক এই ঘটনার মূল আইনি ব্যাখ্যায়। এই মামলায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে এই ঘটনায়। তো কারণ ভুক্তভোগীর বাবা মা নিজেরাই এখানে কিন্তু আসামি। বাংলাদেশের প্রচলিত আইন, অর্থাৎ দণ্ডবিধি ১৮৬০ সালের পেনাল কোডের যে ১৮৬০ সাল অনুযায়ী এই অপরাধটি সরাসরি খুন বা মার্ডারের আওতায় পড়ে। দণ্ডবিধির ৩০০ ধারায় খুনের সংজ্ঞা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যার উদ্দেশ্যেই থাকে কারো মৃত্যু ঘটানো, অথবা এমন শারীরিক আঘাত করা যার ফলে মৃত্যু অবধারিত, তবে তা খুন বলে গণ্য হবে। এই মামলায় ভিকটিমের বাবা মাথায় লাঠি দিয়ে ৩-৪ বার আঘাত করেছেন বলে যেই কথাটি আসছে তদন্তে, মাথায় আঘাত করলে একজন মানুষের মৃত্যু হতে পারে, এই সাধারণ জ্ঞান বা উদ্দেশ্য এটা কিন্তু এখানে স্পষ্ট। তাই এটি দণ্ডবিধির ৩০০ ধারা অনুযায়ী একটি সুনির্দিষ্ট খুন এবং সুস্পষ্ট খুন হিসাবেই আইনের সংজ্ঞা অনুসারে আমরা জানতে পারি, বুঝতে পারি। আর এই খুনের শাস্তি তো আপনারা অনেকেই জানেন। দণ্ডবিধির ৩০২ ধারায় যে ব্যক্তি খুন করবে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও কিন্তু দণ্ডিত হবে।
যেহেতু এখানে মা নিজে খুনে সহযোগিতা করেছেন এবং লাশ গুম করার চেষ্টা করেছেন, তাই তিনিও সমানভাবে বা অপরাধের মাত্রা অনুযায়ী দণ্ডবিধির 302 ধারা এবং লাশ গুম করার অপরাধে 201 ধারা, অর্থাৎ অপরাধের আলামত গোপন করা বা মিথ্যা তথ্য দেওয়া, এইটা অনুযায়ী কিন্তু শাস্তির মুখোমুখি হবেন। তো এই গণমাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ আছে। খেয়াল করবেন যে গ্রেফতারকৃত যে মা, উনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, অর্থাৎ কনফেশন দিয়েছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কনফেশন আন্ডার সেকশন 164 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আসলে এর গুরুত্ব কতটুকু, জিনিসটা কি? সহজ ভাষায় যদি আমরা বলি যে পুলিশ হেফাজতে বা থানায় পুলিশকে দেওয়া কোনো স্বীকারোক্তি আদালতে একক সাক্ষ্য হিসাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। আইন বলে যে পুলিশের ভয়ে বা নির্যাতনে পড়ে কেউ মিথ্যা দোষ স্বীকার করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধি 1898 164 ধারা অনুযায়ী আমরা জানি যে একজন আসামি ম্যাজিস্ট্রেট বা বিচারকের সামনে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কোনো ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। কিন্তু এরও কিন্তু ব্যতিক্রম আছে, এগুলো রেকর্ড করার বিভিন্ন রকম নিয়ম আছে, এগুলোর ব্যত্যয় ঘটলে কিন্তু ওইটারও কোয়েশ্চেন রেজ হতে পারে। অভিজ্ঞ ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করার আগে আসামিকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নন। এগুলো হচ্ছে ফর্মালিটি, এগুলো আইনে নির্ধারিত পদ্ধতি কীভাবে রেকর্ড করবেন জবানবন্দিটা। যদি তিনি দোষ স্বীকার করেন তবে তা তার বিরুদ্ধেই সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে, সেটাও কিন্তু সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট যখন নিশ্চিত হন যে আসামি স্বেচ্ছায় এই জবানবন্দি দিচ্ছেন, তখনই তা কিন্তু লিপিবদ্ধ করা হয়। যেহেতু এইখানে ভিকটিমের মা 164 ধারা জবানবন্দি দিয়েছেন, তাই এই মামলা রাষ্ট্রপক্ষের জন্য অপরাধ প্রমাণ করা অনেক সহজ হয়ে যেতে পারে। সেটা যদি যেভাবে আমরা গণমাধ্যমে দেখেছি যে এটা ভলান্টারিলি সে দিয়েছে, এবং এটা যদি আবার রিট্রাকশন পিটিশন আবার পরবর্তীতে দেয়, বা এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন ওঠে যে তাকে টর্চার করে নেওয়া হয়েছে বা যথাযথ পদ্ধতি অবলম্বন না করে তার কাছ থেকে 164 যে কনফেশনাল স্টেটমেন্ট সেকশন 164 নিয়েছে, সেটা যদি হয়, বা অনেক বিষয় থাকে, তাকে করার জন্য যে নির্দিষ্ট একটা সময় থাকে আইনে নির্ধারিত, সেই সময়টা তাকে দেওয়া হয়েছে কিনা চিন্তা করার জন্য, বোঝার জন্য, এবং কোন সময়ে রেকর্ড করা হয়েছে, যথাযথ ফরম্যাটে রেকর্ড করা হয়েছে কিনা, তার স্বাক্ষর নেওয়া হয়েছে কিনা, বা এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু কনফেশন দিলেই যে একজন আসামির শাস্তি হয়ে যাবে বিষয়টা এমনও নয়। শুধুমাত্র একেবারে কনফেশনের উপর ভিত্তি করে কোনো আসামিকে একদম কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না। কনফেশন এটা একটা এভিডেন্স, গুরুত্বপূর্ণ এভিডেন্স, কিন্তু এইটা ছাড়াও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেগুলো আছে, সে সমস্ত এভিডেন্সগুলো কিন্তু আমলে নিতে পারে। অন্য ম্যাটেরিয়াল এভিডেন্স আছে, সেগুলো আমলে নিতে পারে। একটি হত্যা মামলায় অনেক এভিডেন্সের প্রয়োজন হয়। জেরায় আসতে হবে, তদন্ত রিপোর্টে আসতে হবে, পোস্টমর্টম রিপোর্টের সাথে এই সমস্ত কথাগুলোর করবোরেশন থাকতে হবে। একটি হত্যা মামলা শুধুমাত্র আমরা অন দ্য বেসিস অফ দ্য কনফেশনাল স্টেটমেন্ট এটার কনক্লুশনে আসতে পারি না, বা আইন সেরকম কথা বলে না। এর অনেক বিষয় থাকে। অনেক সময় আমরা এমনও দেখেছি যে কনফেশনাল স্টেটমেন্ট দেওয়ার পরও আসামিরা খালাস পেয়েছে, কারণ কনফেশনাল স্টেটমেন্ট যেভাবে নেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা, সেটা হয়নি। এইটা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে আসামি পক্ষ। তো এই ধরনের বিষয়গুলো হয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স। কনফেশনাল স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এটা একটা ভলান্টারি হয়ে থাকে আর যথাযথ পদ্ধতিতে হয়ে থাকে। তো প্রিয় দর্শক, এই যে ঘটনাটা আজকে আমরা আলোচনা করলাম, এখানে সাজা জারি হোক না কেন, এটা কিন্তু সাজা হলেও সমস্যা, সাজা না হলেও সমস্যা। আইন তো কেউ নিজের হাতে তুলে নিতে পারে না, সেই জন্য সাজা হবে। কিন্তু সাজা হলেও একটা পরিবার ধ্বংস হয়ে গেল, মেয়েটা চলে গেল, বাবা মা দুজনেই আইনের জালে বন্দী হয়ে গেল, এবং ওনারা
মার্ডার করতে পারে, মার্ডার হইতে পারে, মার্ডার করেছেন, এটাই তো এখন প্রতীয়মান হচ্ছে। যখন ট্রায়াল শেষ হবে ওনাদের কনসিকোয়েন্সটা কী হবে, ওনাদের পরিণতিটা কী হবে, একটি পরিবার ধ্বংস হয়ে গেল। সুতরাং আমাদের সমাজে নানান রকম ঘটনা ঘটে, কিন্তু এটি একটি হৃদয় বিদারক এবং স্পর্শকাতর ঘটনা। একটি পরিবার অল্প সময়ে শেষ হয়ে যাওয়ার পথে গেছেই বলা যায়, কারণ এখানে তো আর কিছু বাকি নেই। তারা হয়তো একটি ঘটনা ঘটেছে, মেয়েটি মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, বা যেটাই আমরা গণমাধ্যমে দেখেছি, সাথে সাথে বাবা মায়ের পরিণতি এখন কী হবে। এটি আমাদের প্রত্যেকেরই সচেতন মহলের এটি মনে রাখা উচিত যে প্রভোকেশন খুব খারাপ জিনিস। রাগের মাথায় কোনো কিছু করা যাবে না। রেগে যাওয়া মানুষকে খুব বেশি কিছু দেয় না, অনেক কিছু নিয়ে নেয়। তো আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। ধন্যবাদ। পরবর্তী যে কোনো আলোচনায় আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।